সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মামুন আল মাহতাব, চেয়ারম্যান, লিভার ডিপার্টমেন্ট, বিএসএমএমইউ। এছাড়াও রয়েছেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে বাসভবন থেকে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক, রোগ নিয়ন্ত্রণ শাখা ও লাইন ডিরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর। আপনাদের তিনজনকেই আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমরা একটু বার্তা কক্ষে যেতে যাচ্ছি, যেখানে রয়েছেন আমাদের বার্তা সম্পাদক বেনজির আহমেদ। বেনজির আহমেদ, আপনার কাছ থেকে দিনের সবশেষ কি সংবাদ রয়েছে সেগুলো জানতে চাচ্ছি। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে যদি আমি আপনাকে জানাতে চাই, প্রথমেই করোনা পরিস্থিতি। করোনায় গত 24 ঘন্টায় অর্থাৎ আরও 91 জন মারা গেছেন এবং নতুন করে শনাক্ত হয়েছেন 4559 জন। অর্থাৎ গত 4 দিন পরে করোনায় মৃত্যুর হার 100-র নিচে নেমেছে এবং শনাক্তের হারও কমেছে। এটাকে লকডাউনের সুফল বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি তারা বলছেন রেড জোন হিসেবে চিহ্নিত যে এলাকাগুলো, সেখানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে কিনা তা তদারকির জন্য আরও জোরদার করতে হবে, মনিটরিং ব্যবস্থা আরও বৃদ্ধি করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে চলমান যে লকডাউন, সেটার মেয়াদ আরও 7 দিন বাড়িয়েছে। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিধিনিষেধ আগের মতোই থাকবে, ব্যাংক, বিমা খোলা থাকবে। এদিকে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে অর্থাৎ আজ থেকে বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করবে, কক্সবাজার বাদে। অন্যদিকে বাংলাদেশ বিমানও বলেছে তারা বৃহস্পতিবার থেকে ফ্লাইট পরিচালনা করবে। আরেকটি বিষয় হচ্ছে করোনার প্রভাবে গত 1 বছরে নতুন করে 2.5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। একই সাথে তাদের সঞ্চয় 11% কমে গেছে। গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির এক যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে এর মধ্যে অর্থাৎ গত 1 বছরে যে 8% লোক চাকরি হারিয়েছেন বা কাজ হারিয়েছেন, তারা কিন্তু এখনো কাজে ফিরতে পারেনি। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বেনজির আহমেদ। প্রফেসর মামুন আল মাহতাব, আপনাকে দিয়ে শুরু করছি। 4 দিন পর করোনার শনাক্ত এবং মৃত্যুর হার কিছুটা কম আমরা দেখছি, যদিও প্রতিটা মৃত্যুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা কি লকডাউনের সুফল কিনা? থিওরিটিক্যালি তো অবশ্যই হ্যাঁ, তবে যেটি মনে রাখতে হবে যে আমাদের এখানে আমরা মৃত্যুর সংখ্যা নিয়ে বরাবরই একটু ইদানিং সংখ্যায় ছিলাম, কিন্তু যদি আপনি সংখ্যা শতাংশ হিসাব করেন, মৃত্যুর শতাংশটা কিন্তু 1.4 থেকে 1.5-এর মধ্যে ছিল। কোভিড শুরু হওয়ার পর থেকে এটি আমাদের একটি বড় সাফল্য যে আমরা মৃত্যুকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। এবার যেটা হয়েছে, যেহেতু রোগীর সংখ্যা বেড়ে গেছে, ফলে মৃত্যুর সংখ্যাটা বেড়েছিল, শতাংশে কিন্তু বাড়েনি। আর 2-1টি ঘটনা আছে, যেমন এবার যেহেতু বেড পাওয়া যাচ্ছে না হাসপাতালে, মানুষ অনেক বেশি সময় বাধ্য হয়েছেন বাসা থেকে তারপর হাসপাতালে যেতে, এবং যেহেতু আমাদের আইসিইউগুলোর উপর লোড খুব বেশি পড়ছে, সেখানে নিশ্চয়ই আপনি ঠিক আইডিয়াল ম্যানেজমেন্ট এক্সপেক্ট করতে পারেন না। সব মিলে হয়তো মৃত্যু কিছুটা বেড়েছে, কিন্তু আমি বেশি গুরুত্ব দিতে চাই যে মোট রোগীর সংখ্যা কমে আসছে, নতুন শনাক্তের সংখ্যা কমে আসছে, তার উপরে এটি নিঃসন্দেহে লকডাউনের এফেক্ট বলে আমাদেরকে ধরে নিতে হবে। জি মঞ্জু ভাই, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় রেড স্পট হিসেবে কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এখনও বেশ ঘাটতি রয়েছে, যে রেড স্পটগুলো চিহ্নিত করা হলেও কার্যক্রমে ঘাটতি রয়েছে। কি করা উচিত আসলে, আর কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। প্রথমেই যেটা ডক্টর স্বপ্নিল বললেন, যে আমাদের এখন পর্যন্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিটি কর্মী যেভাবে কাজ করছেন, এটা প্রশংসার দাবিদার। কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যেটা চোখে পড়ে ওনাদের বক্তব্য শুনেই, যে দেখেন আমরা যদি সংক্রমণের পুরো চিত্রটা দেখি, সেখানে মূলত সংক্রমণটা হচ্ছে কিন্তু জনবহুল এলাকাগুলো, জনবহুল নগরগুলোতে। আমরা সেই জায়গায় যদি, যেটা 5 এপ্রিল থেকে আমাদের একটা নিষেধাজ্ঞা, প্রথম কথা হচ্ছে লকডাউন সরকার কিন্তু বলেনি, আমিও ব্যক্তিগতভাবে লকডাউন বলার পক্ষে না, কারণ আন্তর্জাতিক গণমাধ্যম সহ আমাদের সামনে সারা পৃথিবীর চিত্র দৃশ্যমান। সেখানে লকডাউন চলবে, গার্মেন্টস কারখানা খোলা থাকবে, লকডাউন চলবে, ব্যাংক বিমা খোলা থাকবে, এটা কিন্তু লকডাউনের প্রকৃত চিত্র না। ফলে কঠোর নিষেধাজ্ঞা যদি বলি, প্রথমে নিষেধাজ্ঞা পরে কঠোর নিষেধাজ্ঞা, সেটা সারা দেশব্যাপী আমরা দিলাম, দেশ জুড়ে।
সেই জায়গাটা আমি মনে করি যেটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অথবা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যেখানে সংক্রমিত এলাকাটা বেশি সেই জায়গাতে যদি শুরু থেকে পুরো লকডাউন করা হতো তাহলে কিন্তু বাকি জায়গাটা স্প্রেড হতো না, তাতে অর্থনীতির ক্ষতিটাও কম হতো। আপনি যেটা বললেন যে আজকে আমাদের চিহ্নিত করা হচ্ছে যে এটা রেড জোন, এটা ইয়েলো জোন, এটা গ্রিন জোন, এটা গত 1 বছরের অভিজ্ঞতা কিন্তু আমাদের সামনে ছিল। টোলারবাগের কথা আমাদের মনে আছে, এরকম অনেকগুলো জেলার কথা আমাদের মনে আছে। সেই জায়গায় আমরা কিন্তু এখনও চিত্র হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে, জনবহুল এলাকা। সেই জায়গায় আমরা কিন্তু শুরু থেকেই ওই রকম জায়গাগুলো যদি করতে পারতাম তাহলে আজকে কিন্তু 21 দিনের মাথায় এসে সারা দেশব্যাপী আমাদের হাহাকার করতে হতো না। ফলে এই জায়গায় আমি মনে করি যে আমাদের পরিকল্পনাগুলো হচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিমত দিচ্ছেন, কিন্তু দুঃখজনকভাবে আমার কাছে অন্তত গণমাধ্যম কর্মী হিসেবে মনে হচ্ছে যে দেখেন, আপনি যদি নৌযানে চলেন, নৌযানের যিনি নাবিক তার উপরে ভরসা রাখতে হবে। প্লেনের ক্যাপ্টেনকে দিয়ে নৌযান চলে না, আবার যখন উড়োজাহাজে চলেন তখন নৌযানের ক্যাপ্টেনকে দিয়ে উড়োজাহাজ চলে না। ফলে যখন এটা স্বাস্থ্যের সংকট, এর ড্রাইভিং সিটে মূলত স্বাস্থ্য বিশেষজ্ঞরা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাই থাকতে হবে। তাদের মতামতকে প্রাধান্য দিয়ে যদি আমরা নির্দেশনাটা প্রণয়ন করতে দেখতাম, সেটা হয়। আমাদের এখানে হয় কি, প্রথমে নির্দেশনা জারি হয়, তারপরে তাদের পরামর্শ নিয়ে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়। এইটা আমার কাছে কিছুটা হতাশার মনে হয়, যার জন্য আমরা ফলাফলটা পরে পাচ্ছি। আমি এই পর্বে শেষ করব এইটুকু বলে, 5 তারিখ থেকে আজকে কিন্তু আমাদের তৃতীয় সপ্তাহের মধ্যে আমরা নিষেধাজ্ঞায় আছি। যদি 5 তারিখ থেকে আমরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা করতে পারতাম, যেটা আজকে পরবর্তীতে আপনার 11 তারিখ থেকে হলো, তাহলে কিন্তু ইতিমধ্যে আমরা একটা ভালো ফলাফল পেতে শুরু করতে পারতাম। আমরা না ঘরকা না ঘাটকা করে চালালাম। এখন আমরা বলছি যে আমাদের আরও 1 সপ্তাহ দিতে হবে, যেটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত প্রাধান্য দেওয়া হচ্ছে, আসার কথা। কিন্তু আবার আমাদের মাননীয় সেতুমন্ত্রী বলেছেন ঈদের আগে কিছুটা শিথিল করা হবে। এই যে তথ্যগুলোর এক ধরনের মিশ্র তথ্য, এইটা আমি মনে করি জনগণকে বিভ্রান্ত করছে, যার জন্য জনগণ বুঝতে পারছে না যে কোন বার্তাটা সত্যিকার অর্থে তার স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং তিনি কোনটা শুনবেন কোনটা শুনবেন না। যার জন্য এখন কঠোর নিষেধাজ্ঞাও কেউ কেউ শুনছেন, কেউ কেউ শুনছেন না। জি, প্রফেসর ডক্টর নাজমুল ইসলাম, আপনার কাছে আপনি শুনছিলেন আলোচনা, এই আলোচনার মাঝেই কিন্তু ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে। আসলে ভ্যাকসিনের কি সবশেষ তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে ভ্যাকসিনের যে তথ্য আমার কাছে আছে এটি কিন্তু গণমাধ্যমের কাছেও আছে। আমাদের কাছে মজুদ কতখানি আছে, আমরা কতজনকে প্রথম এবং দ্বিতীয় ডোজ দিতে পেরেছি, এটি কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে জানিয়ে দিচ্ছি। এখন আমরা যেভাবে ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এটি কিন্তু আরো 1 মাস বা তার খানিকটা বেশি সময় হয়তো বা চালানো যাবে। এর মধ্যে আমরা আশা করছি যে সেরাম ইনস্টিটিউট থেকে আমাদের কেনা যে ভ্যাকসিনটি আছে সেটি চালান এসে পৌঁছবে। তাছাড়া বাংলাদেশ সরকার কিন্তু অন্যান্য জায়গা থেকে, অন্যান্য উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করা যায় কিনা সেই বিষয়টিও কিন্তু ভাবনা চিন্তা করছে, যোগাযোগ হচ্ছে। এবং আমরা জানি যে পুরো বিশ্বেই কিন্তু ভ্যাকসিন না পাওয়ার একটি সমস্যা আছে, এক ধরনের সংকট আছে। অতি উন্নত, অতি ধনী কিছু দেশ কিন্তু গোটা বিশ্বের প্রায় 80-85% ভ্যাকসিন কিন্তু আগাম লগ্নি করে রেখেছে অথবা কিনে ফেলেছে। সেখানে বাকিদের জন্য কিন্তু ভ্যাকসিনের প্রাপ্যতাটা খুব নিশ্চিত হয়নি, যেটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করেই বলেছেন যে ভ্যাকসিনটি সবার জন্য অতি জরুরি একটি চিকিৎসা পরিষেবা হিসেবে কিন্তু উন্মুক্ত করে দিতে হবে। আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশের যে ক্রয় করা ভ্যাকসিন সেটি যথাসময়ে আসতে থাকবে। তাছাড়া কোভ্যাক্স, গ্যাভি এই ফ্যাসিলিটি গুলো থেকে আমাদের জনসংখ্যার অনুপাতে যে পরিমাণ ভ্যাকসিন আমরা আশা করি পেয়ে যাওয়ার, সেটিও আমরা একটু একটু করে পেতে শুরু করব। তাতে করে এখন যে চলমান কার্যক্রমটি আছে, যেখানে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, সেটি অব্যাহত থাকবে। জি, আপনি যে কথাগুলো বলছিলেন এই কথাগুলো আসলে আমরা জানি, কিন্তু যে বিষয়টি জানি না সেটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া আসছে যে আসলেই ভ্যাকসিন কবে আসছে, এই বিষয়ে কি কোনো সুস্পষ্ট উত্তর কি আপনার কাছে আছে কিনা? এই বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো পত্র বা নির্দেশনা নেই, যেটি আমরা সবসময় পেয়ে থাকি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট পত্র আসেনি। এসে গেলে আমরা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা কিন্তু দেশবাসীকে জানাবো। কিন্তু আমরা আশা রাখতে চাই যে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে কিন্তু বাংলাদেশ সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে যে চুক্তি করেছে সেই ভ্যাকসিনটি আমরা মনে করি এটি আমাদের প্রাপ্য অধিকার, এটি আমরা যথাসময়ে পাবো। আমরা যোগাযোগ রাখছি, আশা করছি যে এর একটি সুরাহা হয়ে যাবে। জি, সিরামের বাইরে আসলে কাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে সেগুলোর কি অবস্থা সবশেষ?
এটি নানানভাবেই বিভিন্ন ডিপ্লোম্যাটিক চ্যানেলে যোগাযোগ হচ্ছে, সেটি যতক্ষণ পর্যন্ত একটি চূড়ান্ত আকার না নেবে আমার মনে হয় যে সেটি একেবারে আগে থেকে বলে দেওয়া খুব সঠিক কাজ হবে না। যখনই যোগাযোগটি স্থায়ী হবে এবং সেই যোগাযোগের মধ্য দিয়ে আমাদের প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হবে, আমরা খুব আনন্দের সঙ্গে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো। জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। মামুন আল মাহতাব, আপনি শুনছিলেন ভ্যাকসিনের যে বিষয়টি। আসলে আমরা দেশীয় যে আমাদের একটি ভ্যাকসিনের উৎপাদনের একটা চেষ্টা চলছে, সেটি সবশেষ কি অবস্থা? দেখুন, এই বিষয়ে তো আমি খুব বিস্তারিত যাই না, তবে আমি অধ্যাপক নাজমুলের সাথে যেটুকু যোগ করতে চাই সেটি হচ্ছে যে আমাদের এখন আসলে সময় হয়ে গেছে নিজস্ব ভ্যাকসিন সক্ষমতারও ডেভেলপ করার। আমাদের সরকার গত বছর 1,24,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। আমার মনে হয় বাংলাদেশে কমপক্ষে 3 থেকে 4টি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে যাদের ফিল ফিনিশ করার ক্যাপাসিটি আছে। প্রয়োজনে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারি প্রণোদনা বলেন, সহজ শর্ত ঋণ বলেন, উদ্যোগ নিতে হবে এবং সেই জায়গাটা একটা কাজ করার সুযোগ আছে। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের নিজস্ব যে একটি উদ্ভাবনার কথা আমরা শুনেছিলাম একসময় গ্লোব বায়োটেকের, সেটিও কার্যকর কিনা সেটি আমাদের এখন পরীক্ষা করে দেখতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে mRNA টেকনোলজি সেটি কিন্তু কোনো রকেট সায়েন্স না। পৃথিবীর আমাদের ধারে কাছের বিজ্ঞানের অনেক দেশ mRNA ভ্যাকসিন উদ্ভাবন করেছে। আমরা কথায় কথায় মডার্নার ফাইজারের কথা বলি, আপনি কি বারাকাত বা সভরেন্টির কথা শুনেছেন? বারাকাত হচ্ছে ইরানের উদ্ভাবিত mRNA ভ্যাকসিন, সভরেন্টি হচ্ছে কিউবার উদ্ভাবিত mRNA ভ্যাকসিন, যেটা তারা সফলভাবে প্রয়োগ করতে শুরু করেছে। ফলে আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের একটু নজর দেওয়া উচিত। নতুন সোর্স খোঁজার কথা আপনি বলছেন। নতুন সোর্স মানে দেশে বাইরে থেকে টেক ট্রান্সফার করে ভ্যাকসিন প্রোডাকশন করা, প্লাস দেশে যে উদ্ভাবনের দাবি করা হচ্ছে সেটি কার্যকর কিনা ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখে নেওয়া। জি, আমি একটা প্রশ্ন যদি করি ডক্টর মাহতাবকে, যেটা আপনি বললেন যে কিউবা অথবা ইরানের, অথবা আমরা জানি যে রাশিয়া এবং চায়নাটা ইতিমধ্যে আসছে, কিন্তু আমরা তো সবসময় অপেক্ষা করি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিল কিনা। সেই জায়গায় ধরেন এইরকম একটা ভ্যাকসিন যদি, যেমন গ্লোব বায়োটেক অনেকখানি এগিয়ে গেছে আপনি নিজেই জানেন, সেই ক্ষেত্রে কি আমাদের শেষ পর্যন্ত আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষা করতে হবে? মানে তারা অনুমোদন না দিলে কি আমরা যদি উৎপাদন এক ধরনের সক্ষমতা অর্জন করি তাহলেও আমরা প্রয়োগ করতে পারবো কিনা? সেটি হচ্ছে আমাদের সরকারের পলিসিগত ব্যাপার। এখন পর্যন্ত আমাদের যে বিধিবিধান সেটা অনুযায়ী উন্নত বিশ্বের কতগুলো দেশ কিংবা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি কোয়ালিফিকেশন থাকে তাহলে আমরা সেই ভ্যাকসিনটি আনতে পারি। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি কোয়ালিফিকেশন আমি যতদূর জানি মডার্না এখনও চায়নি, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি কোয়ালিফিকেশন পাওয়া মানেই হচ্ছে হুকে আপনার সস্তায় ভ্যাকসিন সরবরাহ করতে হবে, যেটি ফাইজার পরে বাধ্য হয়ে করেছে বিশেষ কোটায়। ফলে এটা সবাই করবে না আমরা জানি না। আমার কাছে এটা মনে হয় যে সেটি হচ্ছে কিন্তু পরের ধাপ। একটি ভ্যাকসিনকে ফেজ 3 করে তারপরে সেই পর্যায়ে আপনি যাবেন, কিন্তু কাজটা তো শুরু করতে হবে। এটা আসলেই যে দাবিটি করা হচ্ছে এটা যৌক্তিক দাবিকে দাবি না, কারণ যদি এটা একটি যৌক্তিক দাবি হয়ে থাকে, যে কার্যকর ভ্যাকসিন হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের হাতের নিচে সমাধান রয়ে গেছে তা বাদ দিয়ে আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি। মঞ্জু ভাই, প্রথম সপ্তাহের পর আবার দ্বিতীয় সপ্তাহে কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে, কিন্তু রাজধানীর আজকে যে চিত্র দেখা গেছে সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগের দিনগুলোর চেয়েও বেশ ঢিলে ঢালা চেকপোস্টগুলোতে এবং রাইড শেয়ারিং, সিএনজি চালিত অটোরিকশা সহ বেশ অপ্রয়োজনীয় ভাবে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। আসলে এটা কি মানে মানুষের মধ্যে না মানার প্রবণতা নাকি রুটি রুজির ব্যাপার? এখানে 3টা কারণ আমার কাছে মনে হয়, যেটা আমি শুরুর আলোচনায় বলছিলাম। আমাদের প্রথম নিষেধাজ্ঞা, আমি আবারও কঠোর লকডাউন বলবো না, কঠোর নিষেধাজ্ঞা এই পর্যায়ে যেটা চলছে, প্রথম যে নিষেধাজ্ঞা দেওয়া হলো সেই নিষেধাজ্ঞার একদিন পরে প্রথমে বলা হলো যে সরকারি এবং বেসরকারি অফিসে অর্ধেক লোক দিয়ে চালাতে হবে। নিষেধাজ্ঞা জারি হলো, তো জারি হওয়ার পরের দিন ওনারা বুঝতে পারলেন, মনে হয় যেন নীতি নির্ধারকরা পরের দিন বাংলাদেশে এসছেন, তারা আগে ছিলেন না, যে এই লোকগুলা কি করে অফিসে আসবে সরকারি বা বেসরকারি। তার মানে ওনারা পরের দিন জারি করলেন যে না, নগরে বাসগুলো চলবে, নগর পরিবহন, সেখানে স্বাস্থ্যবিধি মেনে। তার একদিন পরে আবার গার্মেন্টস খুলে দেওয়া হলো, তার একদিন পরে দোকান খুলে দেওয়া হলো, যেহেতু দোকানের যারা মালিক কর্মচারী তারা রাস্তায় নামলেন। এই যে আমি দাবি করলে পরে খুলে দেওয়া হয়, এর মধ্য দিয়ে যেটা হচ্ছে জনগণ আইন, পৃথিবীর উন্নত দেশেও কেউ কিন্তু শ্রদ্ধায় মানে না আইন, মানে আইনের প্রয়োগ নিশ্চিত যেখানে হয় ভয় হচ্ছে আইন যদি আমি ব্যত্যয় ঘটে, আইন না মানলে পরে আমার জরিমানা হবে, শাস্তি হবে, আমি যতটুকু জানি আমার দেখার অভিজ্ঞতা।
সে জায়গায় আমাদের প্রথমবারের প্রয়োগটা ওইভাবে নিশ্চিত হয় নাই। দ্বিতীয় দফায় যখন শুরু হলো, প্রথম দিকে কিন্তু আমরা দেখলাম প্রথম দিন কিছুটা ছিল, যদিও সেদিন একটা সরকারি ছুটি এমনিতেই ছিল, নববর্ষ। তারপর দ্বিতীয় দিন থেকে আবার দেখলাম ওই যে আগের প্রজ্ঞাপন অনুযায়ী পরের দিন কিছু বাস চলবে, কিছু বাস কিন্তু নিজ দায়িত্বে চলা শুরু করলো, নগর পরিবহন, কিন্তু সেটাও চলার কথা ছিল না। এরপরে তার মানে হচ্ছে সরকারের যে বার্তাটা সেটার মধ্যে এক ধরনের মিশ্র বার্তা ছিল, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের মধ্যে আইনের প্রয়োগ নিশ্চিত করার আমরা দেখি না। আবার যখন প্রয়োগ নিশ্চিত করতে যায় আমরা আবার ফুঁসে উঠি, কখনো পুলিশের বিরুদ্ধে, কখনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো অথবা প্রাইভেট অর্গানাইজেশনে যদি আপনি বলে দেন নো মাস্ক নো এন্ট্রি, আমরা অনেক সময় সবাই তো আমরা প্রভাবশালী, ভাই আমাকে চেনেন কিনা, আমাকে ঢুকতে দিবেন না কেন, এইরকম একটা ব্যাপার। আর থার্ড আমার কাছে তার মানে হচ্ছে প্রথম হচ্ছে মিশ্র বার্তা, দ্বিতীয় হচ্ছে আইন ভাঙার একটা প্রবণতা যেহেতু প্রয়োগটা নিশ্চিত না, তৃতীয় হচ্ছে আপনি যেটা বললেন, হ্যাঁ আমাদের জীবন এবং জীবিকার এই যে একটা কথা আমরা চালু করেছি, এইটা সত্যি কথা, কিন্তু আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছিলেন যে 14 দিনের একটানা নিষেধাজ্ঞা বা লকডাউন যদি না হয় এটা রেজাল্ট পাওয়া যাবে না। এখন আপনি এক সপ্তাহ করে যখন সরকার বাড়াচ্ছে, এটা কৌশলের কারণে বাড়াচ্ছে, এর পক্ষে যুক্তি আছে, তখন সাধারণ নাগরিক বা নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা জানে না কতদিন এই লকডাউন চলবে। ফলে আমি যদি জানি যে 7 দিন আমার রোজা থাকতে হবে, কষ্ট করে থাকতে হবে, আমি 7 দিন ঘরে যা আছে এটাকে ভাগ করে 7 দিনে খাবো। যদি 14 দিন আমি নিশ্চিত জানি 14 দিনে ভাগ করে থাকবো। আর যদি আমি জানি যে এটা যে কোনো 1 সপ্তাহ পর বাড়তে পারে, তখন আমি ভাবি যে না আমার তো অবস্থা খারাপ, আমি বেরিয়ে যেতে হবে। এই জায়গাটা আমি মনে করি একটা। তার মধ্যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং আমাদের ত্রাণ মন্ত্রণালয় কিন্তু 35 লক্ষ পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়ার একটা কর্মসূচি নিয়েছেন, সেটাও কিন্তু লকডাউন শুরু হওয়ার পরের ঘোষণা। আমার কাছে নাগরিক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে মনে হয় লকডাউনটা শুরু করবার আগেই এই ঘোষণাটা আসা দরকার ছিল যে আগামীকাল থেকে লকডাউন, নিম্ন আয়ের যারা মানুষ, যাদের ঘরে প্রতিদিনের খাবার প্রতিদিন জোগাড় করতে হয়, তাদের জন্য 35 লাখ পরিবারের কাছে আমরা খাবার পৌঁছে দেব। তাহলে কিন্তু তারা ওই যে ঘর ভেঙে, আইন ভেঙে রাস্তায় বেরোতো না। এই জায়গাটা আমি মনে করি পরিকল্পনা আমাদের আছে, কিন্তু পরিকল্পনা করার পরে পরামর্শ নেওয়া হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্টেক হোল্ডার, অন্য যারা আছে, অংশীজন যাদেরকে আমরা বলি, সেটা শ্রমিক নেতা বলেন, সেটা বাস মালিক বলেন, সেটা সমাজের অন্য স্তরের লোকদের সাথে আলোচনা করে যদি নির্দেশনাটা জারি করা হতো এবং তাদেরকে অংশগ্রহণ, ইনক্লুসিভ করা হতো, এক্সক্লুসিভ না করে কেবলমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়, কেবলমাত্র পুলিশ দিয়ে এই যে সারা 16 কোটি মানুষের এই কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা যাবে আমি বিশ্বাস করি না। সেখানে দেখেন গতবার যেটা ছিল, প্রথমবারের দিকে লকডাউনে আমরা সামাজিক রাজনৈতিক সংগঠনকে ব্যাপকভাবে রাস্তায় ত্রাণ দিতে দেখেছি। তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, শহরে কি গ্রামে, ধান কাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ। এবার কিন্তু তেমনটা দেখছি না। তার কারণ দুটা কারণ হতে পারে। একটা হতে পারে প্রথম দিকে মানুষের সঞ্চয় ছিল, সে দেবার ক্ষমতা ছিল, অনেকের ক্ষমতা কিন্তু 1 বছরে মধ্যবিত্ত যারা তাদেরও কিন্তু সঞ্চয় কমে গেছে। আর দ্বিতীয় হচ্ছে লোকজন ভাবে এটা কতদিন দিতে হবে আমি তো জানি না। ফলে এই জায়গায় আমি মনে করি সরকারের বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা নীতি নির্ধারকদের সকলকে ইনক্লুসিভ করা, স্বাস্থ্য মন্ত্রণালয় নেতৃত্ব দিবে, তার সাথে অন্যান্য মন্ত্রণালয়, সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো, তাদেরকে যদি ইনক্লুসিভ করে বলা হতো, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের শাখা আছে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নির্বাচিত প্রতিনিধি আছে, গ্রামে ইউনিয়ন কাউন্সিল আছে, তাদেরকে যদি বলা হতো যে আপনার ইউনিয়ন কাউন্সিলে আপনি এটা স্বাস্থ্যবিধি নিশ্চিত করেন, সেখানে সে জানে কয়জন লোক ক্ষুধার্ত মানুষ থাকে, একটা শহরের ওয়ার্ড কমিশনার জানে তার এলাকায় কয়জন হতদরিদ্র মানুষ, সে যদি তার পাশে দাঁড়াতো তাহলে এই বিষয়টা খুবই স্মুথলি চলতে পারত। এখনো দেরি হয় না, আমাদের এই করোনার যুদ্ধ কিন্তু অনেক দিন চলবে। আমার আহ্বান থাকবে যে সকলকে ইনক্লুসিভ করে যদি একটা নীতিমালা, একটা নির্দেশনা প্রণয়ন করা যায় তাহলে মানুষ কিন্তু মানবে। শেষ কথা হচ্ছে মানুষকে বোঝাতে হবে এই লকডাউন বা নিষেধাজ্ঞার যেটা দেয়া হচ্ছে এটা কিন্তু অন্যের ভালোর জন্য না, আপনার জীবন রক্ষার জন্য, আপনার পরিবারের জীবন রক্ষার জন্য। এইটা অনেক ক্ষেত্রে বোধহয় আমরা এখনো বোঝাতে ব্যর্থ হয়েছি, দুঃখজনক ভাবে। জি, আবারও আসবো। আমরা প্রফেসর ডক্টর নাজমুল ইসলামের কাছে যেতে যাচ্ছি, যিনি অনলাইনে বাসা থেকে যুক্ত হয়েছেন। নাজমুল ইসলাম, আমরা জানতে চাচ্ছিলাম এই যে কঠোর লকডাউন, এই লকডাউনের মাঝে ভ্যাকসিন কার্যক্রম কিভাবে চলছে? ধন্যবাদ আপনাকে। আসলে ভ্যাকসিন কার্যক্রম কিন্তু লকডাউনের আগেও যেমন চলছিল এখনো কিন্তু একই রকম চলছে। তার কারণ হলো যারা ভ্যাকসিন গ্রহণ করবেন তাদের কিন্তু হাতে একটি ভ্যাকসিন কার্ড আছে, তাদের মোবাইল ফোনে কিন্তু একটি খুদে বার্তা গিয়েছে যে অমুক দিন অমুক জায়গাতে আপনার দ্বিতীয় ডোজের টিকা বা প্রথম ডোজের টিকাটি গ্রহণ করতে হবে। এবং এইটি যখন তারা দেখাচ্ছেন
তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা আছেন তারা কিন্তু তাদেরকে নির্বিঘ্নে তাদের উদ্দিষ্ট জায়গাটিতে পৌঁছে দিতে সহায়তা করছেন। এভাবে করে ভ্যাকসিন কার্যক্রম কিন্তু চলছে। না, যিনি ভ্যাকসিন নেবেন তার কাছে খুদে বার্তা পৌঁছায়, তার কাছে কাগজ আছে, কিন্তু আমাদের দেশের একটা কালচার যদি আমরা বলি যে আমরা এক জায়গায় গেলে হয়তো 2 জন 3 জনকে নিয়ে যাচ্ছি, তো বাকিদের তো কাগজপত্র নেই, তাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করা হচ্ছে বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। তাদের বিষয়টা কি? তাদেরকে না যাওয়ার জন্য কি উদ্বুদ্ধ করবেন? যারা ভ্যাকসিন দিতে যাবেন, যাদের নির্দিষ্ট করে ভ্যাকসিন কার্ড আছে, তাদেরকে কিন্তু কেউ হয়রানি করছে না। যারা সঙ্গে যাচ্ছেন দেখবার জন্য অথবা সঙ্গী হিসেবে অথবা একেবারেই অপ্রয়োজনে, তাদের তো আসলে বিধিনিষেধের মাঝেই থাকবার কথা ছিল, তাদের তো সেখানে যাবার কথা নয়। কাজেই আমার মনে হয় যে এই জায়গাতে তো খানিকটা নজরদারি বাড়াতেই হবে, কারণ আমরা তো বলছি যে একটা কঠোর নিষেধাজ্ঞা, লকডাউন যেভাবেই বলি না কেন, ঘরে থাকবার জন্যই তো মানুষকে এই এত কিছু আয়োজন। ঘরে যদি ধরে রাখা যায় মানুষকে অন্তত 2 সপ্তাহ একটানা, তাহলে কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতি যেটি আছে এটি হ্রাস টেনে ধরা সম্ভব। এবং সংক্রমণের ঊর্ধ্বগতি যখন নিম্নমুখী হবে, তখন কিন্তু আমাদের হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে যাবে। এইচডিইউ, আইসিইউ বা অন্যান্য যে সমস্ত বিশেষ বিশেষ ব্যবস্থাগুলোর প্রয়োজন হয়, সেগুলোর চাহিদাও কিন্তু কমে আসবে। এবং আমাদের যে সীমিত সামর্থ্য আছে, আমাদের এই সীমিত সামর্থ্যের যে সর্বোচ্চ ব্যবহারটি গত কিছুদিন ধরে লাগাতার হচ্ছে, সেটিও কিন্তু একটু বিশ্রাম নেবার বা নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে। তাছাড়া একজন মানুষ নিজে যখন নিরাপদ থাকবেন, তখন তার পরিবারও কিন্তু নিরাপদ থাকে। একটির সঙ্গে একটি কিন্তু সম্পর্কিত। কাজে আমার মনে হয় যে এই জায়গাতে আমাদের এক ধরনের ঐক্যমতে পৌঁছানোর ব্যাপার আছে। জি, সামান্য উপসর্গ দেখা দিলেই দেখা যাচ্ছে অনেকেই হাসপাতালের দিকে ছুটছেন। আসলে কাদের হাসপাতালে যাওয়া উচিত, কখন যাওয়া উচিত? ধন্যবাদ। আসলে এবারের করোনার যে গতি প্রকৃতি, তাতে কিন্তু আমরা দেখছি যে খুব অল্পতেই কিন্তু অনেকেই খুব খারাপ হয়ে যাচ্ছে। কাজেই সামান্য উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, প্রয়োজন হলে হাসপাতালেও যাওয়া উচিত এবং নিশ্চিত হওয়া উচিত যে তার এই উপসর্গ নিয়ে ঘরে বসেই তার চিকিৎসাটি হতে পারে। এবং সুযোগ থাকলে সম্ভব হলে আরটিপিসিআর পরীক্ষা বা জিন এক্সপার্ট পরীক্ষা, অ্যান্টিজেন পরীক্ষা, এগুলো কিন্তু একেবারে চালু আছে। 265টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা হচ্ছে। যে কোনো জায়গাটিতেই কিন্তু এই পরীক্ষাগুলো করে ফেলা সম্ভব এবং নিশ্চিত হয়ে গেলে চিকিৎসাটি যথাসময়ে শুরু করলে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া বা গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার বিষয়টিকে কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণ করে ফেলা যায় এবং তাতে করে সামগ্রিকভাবে কিন্তু আমাদের সবারই লাভ হয়। কাজেই অল্পতে নিজে নিজে চিকিৎসা না করে স্থানীয় দোকান, ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েই তার পুরো ব্যবস্থাপনাটি চালিয়ে যাওয়া উচিত। জি, নাজমুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মামুন আল মাহতাব, আইন লঙ্ঘনের বিষয়ে সড়কে কঠোর অবস্থান আমরা দেখছি, জরিমানাও হচ্ছে, কিন্তু বাজারগুলোতে এই মনিটরিংটা তুলনামূলক কম দেখা যাচ্ছে, এর কারণ কি? এর কারণ মঞ্জু ভাই তো আসলে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। একটা কথা আমরা বলি ডাক্তাররা যে প্যান্ডেমিকের সাথে সাথে আপনি চলতে পারবেন না, প্যান্ডেমিকের আগেও চলতে পারবেন না, আপনাকে প্যান্ডেমিকের পিছনেই চলতে হবে। এটা পৃথিবীর সব দেশেই প্রমাণিত। কিন্তু আমাদের দেশে একটা জিনিস দেখা যাচ্ছে যে খুব ভালো ভালো উদ্যোগ আছে, কিন্তু উদ্যোগগুলো একটু পিছন পিছন আসে। যেটা উনি বলছিলেন যে আপনি 35 লক্ষ পরিবারকে খাবার দেবেন, সেটা আপনি আগে ঘোষণা করে পরে ঘোষণা করছেন কেন? কিংবা যখন এবার প্রথম লকডাউন না বিধিনিষেধ শুরু হলো, সেদিন আমরা দেখেছি যে কলকারখানাগুলো খোলা থাকার ব্যাপারে একটা দিক নির্দেশনার অভাব ছিল, ব্যাংকের ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছিল। তখন আমি একজন মাননীয় প্রতিমন্ত্রীকে দেখেছি, উনি পত্রিকায় বলেছেন যে এগুলো আসলে এক একটি মন্ত্রণালয়ের দায়িত্ব। বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে, ব্যাংকের, বাণিজ্য মন্ত্রণালয় আছে, শিল্প মন্ত্রণালয় আছে, তারা সিদ্ধান্ত নেবে। প্যান্ডেমিকের 1 বছর পরে এসে যদি আলাদা আলাদা মন্ত্রণালয়কে আলাদা আলাদা খাতগুলো এখনও দেখতে হয়, যদি সমন্বয় না থাকে, তাহলে তো এই জিনিসগুলো ঘটতেই থাকবে। ফলে আজকে আপনি কোথাওই আপনি কিন্তু ঠিক যা চাচ্ছেন তা পাবেন না। ফলে এই কেন বাজারে মনিটরিং কম, কালকে কেন রাস্তায় অমুকটা হলো, পরশু কেন হাসপাতালে, এগুলো কিন্তু চলতেই থাকবে। মানে আমার কাছে মনে হয় যে আমাদের এখন আসলে প্রথম ভেবের চেয়ে দ্বিতীয় ভেবের শিক্ষা একরকম। এই 13-14 মাসের শিক্ষা যেটা হওয়া উচিত যে আমাদের একটি জাতীয় কমিটি আছে, তেমনি একটি মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু একটা আন্তঃ মন্ত্রণালয় সমন্বয় কমিটি টাইপ কিছু করা উচিত। যে এখন তো আমরা জানি যে কোন কোন মন্ত্রণালয়কে আমাদের লাগে আসলে একদম শুরুতেই, এবং কার কি বলতে হবে সেই বিষয়ে কিন্তু একটু সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা উচিত। যেমন মঞ্জু ভাই বলছেন, এখন পর্যন্ত কিন্তু সরকার একবারও লকডাউন করেনি, বাংলাদেশে একবারও লকডাউন ঘোষণা করা হয়নি, কোনো প্রজ্ঞাপনে লকডাউন নেই, কিন্তু কোনো কোনো সরকারি কাগজে কিন্তু লকডাউন কথাটা লেখা হচ্ছে।
তার মানে সরকারি কর্মকর্তারা আমাদের মতোই বিভ্রান্তিতে ভুগছেন যে আসলে লকডাউন চলছে কি চলছে না। এই বিষয়গুলো কিন্তু নজর দেওয়ার বিষয় আছে, কারণ যখন আপনি লকডাউন বলবেন আর গার্মেন্টস খোলা থাকবে তখন মানুষ বিভ্রান্ত হবে, বিদেশিরাও যারা বাইরে আছে, বাইরে থেকে আমাদের দেশকে দেখছে, তারাও কিন্তু বিভ্রান্ত হবে বা একদম ভুল ধারণায় ভুগবে। কিন্তু তারা যদি দেখে আমি লকডাউনে নাই, আমি কঠোর বিধিনিষেধ আছে, তখন কিন্তু অ্যাকশনগুলো জাস্টিফাইড হয়। এই জিনিসগুলো কিন্তু নজর দেওয়ার বিষয় আছে বলে আমার কাছে মনে হয়। জি, করোনার প্রভাবে কাজ হারিয়ে নতুন করে গত 1 বছরের দরিদ্র সীমার নিচে চলে গেছেন প্রায় 2.5 কোটি মানুষ। মঞ্জু ভাইয়ের সঙ্গে আলোচনা করবে এই বিষয়ে। মঞ্জু ভাই, যে কথা বলছিলাম, কাজ হারিয়ে নতুন করে প্রায় 2.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। দুটি আলাদা আলাদা গবেষণা প্রতিষ্ঠান তারা এই তথ্য দিয়েছে। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি তো খারাপের দিকে যাচ্ছে, এটা আমরা সকলে জানি। এই তথ্য যেটি বললেন, এটা ধরেন আজকে গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে বলে আমরা প্রচার করছি, গণমাধ্যমের মানুষ যাচ্ছে, অন্যরাও জানছে। কিন্তু এই তথ্য কিন্তু গবেষণা প্রতিষ্ঠান জানার আগে যাদের জানবার কথা, সেটা হচ্ছে আমাদের যারা সরকারে আছেন তাদের। আমরা দেখেন, আমরা সাংবাদিক মানুষ তো, ফলে সবটা অল্প অল্প জানি, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। ফলে আমরা অর্থনীতিবিদদের কাছ থেকে শোনা যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য 3 ধরনের পরিকল্পনা থাকতে হয়: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এইটা কেবলমাত্র অর্থনীতির ক্ষেত্রে না, স্বাস্থ্যনীতির ক্ষেত্রে আমার ধারণা এরকম থাকা দরকার। বিশেষ করে আমরা যখন প্যান্ডেমিক মোকাবেলা করছি এই সময়, যেমন একটা হচ্ছে যে একেবারে এখন যেটা চলছে এই সপ্তাহে, যে কঠোর বিধিনিষেধের মধ্যে আমরা কি করব, একটা প্ল্যানিং থাকা দরকার। যেটা আমি বললাম যে আপনি নিষেধাজ্ঞা জারি করলেন, তার আগে কি প্রস্তুতি থাকা দরকার ছিল, গরিব মানুষের জন্য কি, মধ্যবিত্তের জন্য কি, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায় মালিকদের জন্য কি, যেটা আপনারা করেছেন, গার্মেন্টস মালিকদের জন্য গার্মেন্টস খোলা রেখেছেন। তো এইরকম পরিকল্পনাটা আগে ঘোষণা করা দরকার ছিল, আলোচনা করে কোনটা ভালো কোনটা খারাপ বিবেচনা করে যেটাতে বেশি ফলদায়ক সেটাকে আপনি নেবেন। ফলে এটা স্বল্পমেয়াদী। মধ্যমেয়াদী পরিকল্পনা কি, এটা হওয়ার পরপরই যখন আমি খুলে দেব, খুলে দেওয়ার পরে যাতে সেটাকে কিভাবে আপনি 6 মাস 1 বছর কাটাবেন, যদি আমি বলি একটি অর্থ বছরের পরিকল্পনা। আরেকটা হচ্ছে এই যে আপনি বললেন যে আমাদের 2.5 কোটি লোক দরিদ্র সীমার নিচে চলে গেল। বাংলাদেশ কিন্তু মাত্র কদিন আগে আমরা উন্নয়নশীল দেশের সার্টিফিকেট পেলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়ে 2008 সালে ক্ষমতা গ্রহণের পরে বঙ্গবন্ধু যেমন স্বপ্ন দেখিয়েছিলেন 23 বছর সংগ্রামের আগে যে বাংলাদেশ স্বাধীন হবে, এই প্রধানমন্ত্রী তার কন্যা স্বপ্ন দেখিয়েছেন যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে যাবে। সেখানে আমরা মধ্যমেয়াদী কিন্তু সার্টিফিকেট পেলাম, উন্নত রাষ্ট্রের দিকে হাঁটবো। তার মানে এই যে 2.5 কোটি লোক পেছনে গেল, তার মানে একটু পেছনে হাঁটলাম, সেই পরিকল্পনা আছে কিনা। এই 2.5 কোটির সংখ্যা কিন্তু এই প্যান্ডেমিক যখন শেষ হবে, যদি আশা করি এই বছরের শেষ দিকে কমে আসে, তখন কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে। তার মানে এই সংখ্যা গিয়ে যদি 3 কোটি 3.5 কোটি দাঁড়ায়, সেই 3.5 কোটি মানুষকে পেছনে যে চলে গেল তাদেরকে প্রথমে শূন্যে আনতে হবে, তারপরে সামনের দিকে নিতে হবে। সেই পরিকল্পনা কোথায়? যদি সেটা আগে থেকে জানানো হয় তাহলে কিন্তু হতাশাগ্রস্ত হবে না, নাহলে কিন্তু আবার একটা হচপচ অবস্থা হবে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলো বেড়ে যাবে। আপনি যারা ক্ষুধার্ত মানুষ তাকে যদি আশা দেন, যেটা আমি বললাম যে 34 লক্ষ মানুষকে আপনি খাবার দিবেন, নাহলে কিন্তু সে আপনার আমার বাড়িতে গিয়ে হানা দেবে। সে যদি জানে যে সরকার আমার কাছে খাবার পৌঁছে দেবে, সে কিন্তু ধৈর্য ধরবে। এই জায়গাটা আমি মনে করি, ইফ ইউ ফেল টু প্ল্যান, ইউ প্ল্যান টু ফেল। আমাদের সঠিক পরিকল্পনা যদি না করা হয়, দারিদ্র্যের সংখ্যা বাড়বে, রোগীর সংখ্যা বাড়বে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে যেভাবে বাড়ছিল আমাদের এই করোনা রোগীর সংখ্যা, ঢাকা শহরে উনি গতকালে বলেছেন 10 গুণ বেশি রোগী ভর্তি হয়েছে আমাদের ধারণ ক্ষমতার বাইরে। এবং সারা শহরকে যদি হাসপাতাল বানানো হয়, রোগীর জায়গা দেওয়া যাবে না। তার মানে হচ্ছে আমি রোগীর চিকিৎসা দেওয়া বাংলাদেশের সক্ষমতা নাই। পৃথিবীর উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল না। আমাদের চিকিৎসকদের এখন পরামর্শ হচ্ছে আমি রোগ আক্রান্ত হবার আগে যাতে প্রিভেনশন আপনি করতে পারেন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। সেই জায়গাটা আমাদের কঠোর হতে হবে, যতটুকু কঠোর হওয়া দরকার। না হয়ে আমি রোগী হবার পরে তারপরে আমি বলছি যে আপনি কয়দিন পরে যাবেন, হাসপাতাল অপেক্ষা করেন, আগে গেলেন না কেন, পরে গেলেন না কেন। একটা মানুষ যখন রোগাক্রান্ত, সে তো বাঁচার চেষ্টা করবেই। তখন আমাদের যে চিকিৎসক আছে, আমাদের যে চিকিৎসা ব্যবস্থাপনা আছে, তাদের উপরে তো একেবারে মুমূর্ষু রোগীকেই বাঁচানো সম্ভব হবে না। এই জায়গায় আমি মনে করি আমার শেষ পরামর্শ হচ্ছে যে আপনারা এখনও সময় আছে, যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অর্থনৈতিক বিশেষজ্ঞ, যেটা ডাক্তার স্বপ্নিল বললেন মাহতাব সাহেব, যে আমাদের আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি আছে, কিন্তু সেটা মাননীয় প্রধানমন্ত্রীতে তাদের সাথে যেন প্রতিদিন বসে এই পরিকল্পনাগুলো করা হয়। তাহলে মানুষের 3টা জিনিস নিশ্চিত হতে চায়, যে আমার খাবার নিশ্চয়তা, আমার বাঁচার বা স্বাস্থ্যের নিশ্চয়তা, আর পরবর্তীতে আমার কর্মসংস্থান নিশ্চয়তা। আমি কিন্তু রিলিফের উপরে সারা জীবন থাকতে চাই না,
কয়দিন পরে আমার কর্মসংস্থান নিশ্চিত হবে। এই তিনটা জিনিস যদি নিশ্চয়তা দেওয়া যায় সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু মানুষ আপনি যেই নির্দেশনা দিবেন সেটাই শুনবে। যে এই যে আপাতত যে আমি কষ্ট করছি, এই নিষেধাজ্ঞা হচ্ছে আমার জীবন রক্ষার জন্য ভালো, আমার পরিবারের জন্য ভালো, আমার সমাজের জন্য ভালো, সর্বোপরি আমার রাষ্ট্রের জন্য ভালো। আমি যদি এই পরিকল্পনা তাদের সামনে না দেই দীর্ঘমেয়াদে, যেমন আমরা রোজা থাকি, রোজার মধ্যেও কিন্তু আমরা যারা মুসলমান জানি যে আমি সারাদিন রোজা থাকি, আমি জানি আজান দিলে পরে 6:24 আমি ইফতার খেতে পারবো। আমি যদি জানতাম যে কখন ইফতার হবে আমি জানি না, কতক্ষণ আমাকে উপোস থাকতে হবে, তখন কিন্তু মানুষ অহেতুকি মাথা গরম করে পড়ে যেত। কিন্তু আমরা জানি যে 12 ঘন্টা 14 ঘন্টা পরে আমি ইফতার করব। সেম থিং, যারা ক্ষুধার্ত তাদের যদি বলা হয় যে ভাই অতক্ষণ পরে তোমার কাছে সাহায্য আসছে, তাইলে কিন্তু মানুষ আশান্বিত হবে এবং সংকট সমাধানের পথে তারাও সহযোগিতা করবে। জি, প্রফেসর মামুন আল মাহতাব, একই গবেষণায় দেখা গেছে যে গতবার যখন করোনা শুরু হয়, ঢাকা ছেড়ে যাওয়া 10% মানুষ এখনো ফিরতে পারেনি রাজধানীতে। এবার আরো অনেক মানুষ গেছে। আসলে দারিদ্রতাটা কি আসলে এখন আমাদের অনেক ক্ষেত্রে স্থায়ী হয়ে যাচ্ছে কিনা? কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী হয়ে যাচ্ছে সেটা আমি বলবো না, কিন্তু যেটি মঞ্জু ভাই বলছিলেন যে এটি তো একটি বাস্তবতা এবং মানুষ তো দরিদ্র হবেই। এটা তো দেশে দেশে আমরা দেখছি যে ইউকের মতো দেশে সেখানেও কিন্তু স্কুলে এখন ফিডিং প্রোগ্রাম চালু করতে হচ্ছে এবং এই যে ফুড এইডের ব্যাপার শুরু হয়েছে। তো এখন আমাদের দেশেও সেটি যে ঘটবে, মানে আমি ওই পর্যায়ে দারিদ্র সেটা বলছি না, কিন্তু দারিদ্র সীমার নিচে তো কিছু মানুষ যাবেই। কিন্তু তার জন্য তো আমাদের পরিকল্পনাগুলো গঠন করতে হবে। দুটো জিনিস, একটা আপনি আমেরিকায় দেখেন, আমেরিকায় কয়েক ট্রিলিয়ন ডলারের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্ল্যান ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে রাস্তা বানাবার কি আছে, কিন্তু মানুষকে কাজে নিয়ে আসার জন্য বাইডেন প্রশাসন এটা ঘোষণা করেছে। আমি নিশ্চিত যে আমাদের সরকারের এই ধরনের পরিকল্পনা আছে, কারণ যে সরকার আপনার ডেল্টা প্ল্যান করতে পারে সেই সরকারের পরিকল্পনা নাই এটা আমার কাছে মনে হয় না। কিন্তু এগুলো এখন একটু আসলে প্রকাশ্যে আসা উচিত, যাতে মানুষ একটা আসার জায়গা পায়। আর এটা হচ্ছে আমাদের একটু চাওয়া পাওয়ার ব্যাপারে সংযত হতে হবে। যারা প্রণোদনা পাচ্ছে তারা বারবার প্রণোদনার জন্য দাবি জানাচ্ছে, একদল লোক বঞ্চিত থাকছে। আমি আমার প্রাইভেট প্র্যাকটিসের কথা বলি, এটি এখন এই লকডাউনে প্রায় 80 থেকে 70% কমে এসছে। তা আমি যদি বলি আমি তো মানুষের চিকিৎসা সেবা প্রদান করছি, সরকার আমাকে প্রণোদনা দিক আমার প্র্যাকটিসের জন্য, এটি বাড়াবাড়ি হয়ে যাবে না? তো তেমনি যারা অনেক ইনকাম করেছে, অনেক সুবিধা পেয়েছে, তারাই যদি বারবার প্রণোদনা চায়, এই ব্যাপারে কিন্তু আমাদের একটু বুঝতে থাকা উচিত আসলে আমার কাছে মনে হয়। জি, মঞ্জু ভাই, এই প্রণোদনার বিষয়টি যদি জানতে চাই, আসলে এই মুহূর্তে প্রণোদনার বিষয়ে কারা বেশি অগ্রাধিকার পেতে পারে বা পাওয়া উচিত? একেবারে আমি সরলভাবে যদি বলি, একেবারে নিচে থেকে উপর দিকে যাওয়া উচিত। যেটা ডক্টর মাহতাব চমৎকার করেই বলেছেন যে দেখেন আমাদের যেমন এটা যুদ্ধ অবস্থা, এটা কিন্তু একটা বিশ্বযুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ পরিস্থিতিতে কি হয়, আমার কাছে যদি 1 মুঠো খাবার থাকে, আমরা যেটা নাকি আমি 5 মুঠো একা খেতাম, সেই 1 মুঠো আমরা 3 জন ভাগ করে খাওয়ার চেষ্টা করব। এই মানসিকতার মধ্যে আমাদের আসতে হবে। রাষ্ট্রেরও উচিত যেটা হচ্ছে যে আমি ধরেন এখন নাম বলা কঠিন হবে যে আমি অমুক খাত রেগুলার পেয়ে আসছে। আরও একটা বাস্তব সত্য কথা কিছু বলতেই হয়। আপনি দেখেন আমাদের সরকারি কর্মকর্তারা অনেক পরিশ্রম করেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে। এর বাইরে যে বেসরকারি খাতে যে একটা ব্যাপক যে সংকট তৈরি হচ্ছে, এর মধ্যেও একটা সমন্বয় দরকার। যেটা ডক্টর মাহতাব চমৎকার করে বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রে জানেন তাদের প্রত্যেকের একেবারে ব্যক্তিগতভাবে অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও করেছিলেন হতদরিদ্রের জন্য, সেখানেও অনেক রকমের অনিয়ম হয়েছে। এই জায়গায় আমি মনে করি প্রণোদনা বলতে প্রথমে একেবারে দিনমজুর, তাদের যাতে মানে 1 মাসের তাদের খরচের টাকা, কৃষক যার সে যদি ক্ষতিগ্রস্ত হয়, তার যেটা সার বীজ কেনার পয়সা নাই তাকে দেওয়া, তারপরে নিম্ন আয়ের মানুষ, এটা সরকারি বেসরকারি খাত নির্বিশেষে দেওয়া। আমরা যখন প্যান্ডেমিক ফেস করছি সেই সময় কিন্তু অনেকে জানেন বেতন দেওয়ার মতো অবস্থা নাই। গত 1 মাস 2 মাস ধরে প্রাইভেট সেক্টরে, প্রাইভেট স্কুলে, ভালো ভালো ইংরেজি বাংলা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেন, গত 1 বছরের মধ্যে ওরা 3 মাস বেতন পান নাই। তারা প্রত্যেকেই আমার আপনার চেয়ে কম শিক্ষিত না, কিন্তু সেই সময় আমরা দেখছি বৈশাখী ভাতা হচ্ছে, অনেকে ফুল বেতন পাবেন, বোনাস পাবেন, আবার এর সাথে করোনার বিশেষ প্রণোদনাও পাবেন। ফলে এই জায়গায় আমি মনে করি রাষ্ট্রের মানবিকভাবে সকল নাগরিকের প্রয়োজন বিবেচনা করে প্রণোদনাটি করা দরকার। এবং এই ক্ষেত্রে কেবলমাত্র যারা আমরা এসি রুমে বসে থেকে নীতি নির্ধারণ করি, তাদেরকেও সমাজের অংশীজন বলতে বিভিন্ন স্তরের মানুষের প্রতিনিধিদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক মানুষ, তিনি মানুষের ব্যথা দাবি করবার আগেই বোঝেন। ফলে সেই জায়গায় উনি যেন কেবলমাত্র বিশেষ কারো মানে পরামর্শে না গিয়ে সকল স্তরের মানুষকে নিয়ে
আগামী অন্তত 1 থেকে 2 বছর, আপনি যেটা বললেন 2.5 কোটি থেকে সংখ্যা কত দাঁড়াবে আমরা এখনো জানি না, সেটাও এক ধরনের গবেষণা ভিত্তিক ফোরকাস্ট থাকা দরকার যে আমরা আগামী 2 বছর পরে কি ক্রাইসিসে পড়বো, 5 বছরে কিভাবে এটা মোকাবেলা করব। কিন্তু ইমিডিয়েটলি একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে এই প্রণোদনটা সমান বন্টন হওয়া উচিত। আমি জোরে কথা বলতেছি আমার সেক্টরটা হবে, আর মাতাব ভাই যদি আস্তে কথা বলে উনি প্রয়োজন বেশি ওনারটা হবে না, এই দৃষ্টান্ত কিন্তু আমাদের আছে। দুঃখজনকভাবে আমি অত সেক্টরটা নাম বলে উল্লেখ করলামই না। জি, এই বিষয়ে আরেকটু জানতে চাওয়া প্রফেসর মামুন আল মাহতাবের কাছে যে বেসরকারি খাত, মঞ্জু ভাই যেটা বলছিলেন, বেসরকারি খাত এবং পেশাজীবীদের ক্ষেত্রে কি কোনো চিন্তা করা উচিত কিনা? না, চিন্তা তো করতেই হবে, কারণ আমি আজকে সরকারি জায়গায় কাজ করছি বলে আমার এক ধরনের নিরাপত্তা থাকবে, বেসরকারি জায়গায় থাকবে না, তো হতে পারে না। আর আপনি যদি পেশার জায়গায় বলেন তাহলে আমি চিকিৎসক হিসেবে বলি যে আমাদের যে চিকিৎসকদের যে প্রণোদনার কথা ছিল, আমি যতদূর জানি একজন ছাড়া কেউ পাননি। তো এটা কিন্তু এক ধরনের হতাশার জায়গা। হতাশার জায়গা ধরেন আমি কিন্তু খালি আর্থিক প্রণোদনার কথা বলছি না। আমার ছেলে, যার বয়স এখন 14 বছর, যদি আমি প্যান্ডেমিকের আগামী কয়েকটা ঢেউ অতিক্রম করে আগামী 20 বছর পরে বেঁচে থাকি, তখন যদি আমার ছেলে আমাকে বলে যে বাবা একটা প্যান্ডেমিকে এসে তুমি কী কাজ করেছিলে, আমি কী উত্তরটা দেবো? আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। তো এই যে আপনি কাউকে প্রণোদনা দিচ্ছেন, কাউকে প্রণোদনা দিচ্ছেন না, এক টুকরো কাগজে কিন্তু অনেক বড় প্রণোদনা। কিন্তু আমাদের জন্য কী নিয়ম জানেন তো? আমাকে প্রমাণ করতে হবে। আমি কিন্তু আক্রান্ত হয়েছিলাম, আমার স্ত্রী পুত্র সবাই আক্রান্ত ছিল। আমাদেরকে, আমি খবর নিয়েছি, একটি আবেদন করতে হবে। সেই আবেদন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে। সেখানে বলতে হবে, প্রমাণ দিতে হবে যে আমি করোনা রোগীকে চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলাম। অন্য সেক্টরের ক্ষেত্রে কি তাই? আমি নিশ্চয়ই শপিং সেন্টারে গিয়ে আক্রান্ত হয়েছি, সকলকে হাসপাতালে যাচ্ছি। এখন আমি কোত্থেকে প্রমাণ করি যে অমুক করোনা রোগীর সাথে সংস্পর্শে আমি আক্রান্ত ছিলাম বা অমুক করোনা ওয়ার্ডে গিয়ে আমি আক্রান্ত হয়েছিলাম? এই জিনিসগুলো দেখার বিষয় আছে আসলে, যাতে ভবিষ্যতে আমরা সমাজটাকে একটা স্প্লিট সমাজে না ফেলে দিই, যেটা আমরা এখন এইসব সার্টিফিকেট বিতর্ক প্রায় দেখি। এক এক সরকার এসছে, এক একজন সার্টিফিকেট পেয়েছেন। তো এই জিনিসগুলো যে ভবিষ্যতের জন্য না তৈরি হয়েছে, এগুলো কিন্তু দেখার বিষয় আছে আসলে। মঞ্জু ভাই, আলোচনাটা একেবারে ব্যক্তিগত হলেও কিন্তু এটা কিন্তু সমাজের একটা চিত্র, যেটা মাতাব ভাই বললেন যে একজন চিকিৎসকের কেন প্রমাণ দিতে হবে, একজন পুলিশের কেন প্রমাণ দিতে হবে? তারা তো আসলে এই কাজে গিয়েই তো আক্রান্ত হচ্ছে। কেন প্রমাণ দিতে হবে? আমরা তো বেসরকারি খাতে হয়ে আমরা সব ক্ষেত্রে আমাদের এই কথাটাই আমরা কিন্তু বলার চেষ্টা করছি, যেখানে রাষ্ট্রের চোখে সবার জন্য সমান মর্যাদা থাকা দরকার। আপনি যখন স্ট্যান্ডার্ড সেট করবেন, এখন স্বপ্নিল ভাই গভর্নমেন্ট চাকরি করুক, আমি প্রাইভেট করি, বা আমি পুলিশে থাকি, আপনি সাংবাদিক থাকেন, আমি যদি সম্মুখ যোদ্ধার স্ট্যাটাস দেই, সকলে একইভাবে। এখন ধরেন আমাদের, যেটা আমি বলছি, 2 ক্ষেত্রে এটার দরকার। আমি একদম মানে শ্রদ্ধার সাথে বলতে সমর্থন করতে চাই, প্রণোদনা মানে সবসময় অর্থ দেওয়ার ব্যাপার না। প্রণোদনা মানে আপনাকে প্রথমে স্বীকার করা যে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে যারা যারা এই সময়টায় তাদের জীবনকে বাজি রেখে কাজটা করছেন, ওনাদের চিকিৎসা শাস্ত্রে অনেকেই আমি জানি সিনিয়রদের প্রথম দিকে তারা অনেকে চিকিৎসা দিতে গিয়ে একেবারে মৃত্যু মুখে পতিত হয়েছেন, অনেককে হারিয়েছে। আবার অনেকেই সেই যে প্রথম থেকে ঘরে গেছেন তারা বাইরে আসেন নাই। আবার অনেকে এখন পর্যন্ত প্রতিদিন হসপিটাল করছেন, চেম্বারেও যাওয়ার চেষ্টা করছেন। একইভাবে দেখেন, তাদের আপনি প্রণোদনা দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে, ব্যাংকের আপনি এক ধরনের অর্থনৈতিক নিরাপত্তার কারণে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, যেমন গতকাল একটা সার্কুলার পুনর্বার দেওয়া হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের কেউ যদি মারা যায় ব্যাংকের, তাইলে 50 লাখ টাকা থেকে এত টাকা পর্যন্ত, 25 লাখ পর্যন্ত একটা প্রণোদনা। কিন্তু আপনার ব্যক্তিগত বললেন, যখন আমি বলি, আজকে আমি যখন গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছি, আমার সাংবাদিকরা এই সময় যখন কাজ করছে টেলিভিশন সহ সংবাদপত্রে, আমরা নিশ্চিত জানি না যে এই রোজার মাসে তারা যে 24 ঘন্টা কাজ করছে, এই মাসে তাদের মাসের বেতনটা ঠিক মতো পাবেন কিনা। কারণ যেহেতু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অনেকগুলো বন্ধ, সেই বিজ্ঞাপনের টাকাটা আসলে আমাদের একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে বিজ্ঞাপনের টাকা। সেই টাকা না আসলে আমরা কোত্থেকে স্যালারিটা দেবো? এক। দ্বিতীয়ত, আজকে পর্যন্ত আমাদের গণমাধ্যমে অনেক কর্মী মারা গেছে। আমি আপনাকে এই ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো একজন গণমাধ্যম কর্মীর আমি বলতে পারবো না যে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের 50 লাখ 25 লাখ টাকা ওইভাবে কোনো পরিবার পেয়েছে। তার মানে হচ্ছে রাষ্ট্রেরও এই জায়গায়, আমি গণমাধ্যমে কাজ করি অথবা বেসরকারি যদি চিকিৎসক হয়, তার জন্য কি রাষ্ট্রের একটা মিনিমাম একটা সেফটি গার্ড করার মতো কোনো ব্যবস্থা সক্ষমতা আছে? এটা একটা কঠিন প্রশ্ন। আমি এক কথায় বলবো, বাংলাদেশ এখন যেই পর্যায়ে আছে তাদের সেই সক্ষমতার পথে আমরা হাঁটছি। কারণ যখন আপনি উন্নয়নশীল দেশ হয়ে যান, যখন আপনি উন্নত দেশের পথে হাঁটেন, তখন প্রত্যেকটা নাগরিকের জীবন জীবিকার এক ধরনের নিশ্চয়তার পথ করে দেয়, ফ্যাসিলিটেটের দায়িত্ব পালন করা রাষ্ট্রের দায়িত্ব এক। আর আমাদের সংবিধান
সেটা নিশ্চিত করেছে যে আমাদের প্রত্যেকের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান এটা রাষ্ট্র নিশ্চিত করবে, সেটা সুযোগ করে দেবে। তো সেই জায়গায় আপনি সে রাষ্ট্র একটা মানুষের, আপনি এই যে রাষ্ট্রের দায়িত্ব কি জানেন, সমাজের মধ্যে আপনি যদি এই সমন্বয়টা না রাখেন তাহলে তো সমাজের মধ্যে একটা কঠোর বিভাজন তৈরি হবে। সেই বিভাজনকে রোধ করাও তো রাষ্ট্রের দেখার দায়িত্ব। জি, প্রফেসর মামুন আল মাহতাব, এই যে বিভাজনের কথা বললেন, এই বিভাজন রোধ করতে সমন্বিত উদ্যোগের কথা আপনার পুরো আলোচনা জুড়েই কিন্তু বলছিলেন যে সমন্বিত উদ্যোগ দরকার। আসলে এই মুহূর্তে আলোচনা সমালোচনা যাই করি, আসলে কি করা উচিত? কঠিন প্রশ্ন আসলে। আমি আপনার আগের কথার সূত্র ধরে একটু বলি যে বাংলাদেশ কি আসলে এখন এ ধরনের প্রণোদনা দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা। আমি একটু অন্যভাবে বলি, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে বাংলাদেশ একটি প্যান্ডেমিক মোকাবিলার জন্য এখনই সবচেয়ে বেশি প্রস্তুত আছে। 10 বছর আগে এত প্রস্তুত ছিল না, 20 বছর আগে অনেক খারাপ অবস্থায় ছিল। হয়তো 50 বছর পরে এই প্যান্ডেমিকটা আসলে আমরা আরও ভালো থাকতাম, কিন্তু আমাদের স্বাধীন অস্তিত্বে আমরা কখনোই এর চেয়ে ভালো অবস্থায় ছিলাম না এরকম একটি প্যান্ডেমিক ফেস করার জন্য। আপনি নেতৃত্বের কথা বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে। আপনি সরকারের আর্থিক সক্ষমতা বলেন, সেটিও আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। রিজার্ভ বলেন, যাই বলেন। তো এখন এত কিছু থাকা সত্ত্বেও যদি এ ধরনের প্রশ্নগুলো বা আমাদেরকে আজকে আলোচনা আনতে হয়, তার মানে তো নিশ্চয়ই কোথাও কোথাও ঘাটতি আছে। এখন এইসব জায়গাতে এখন আমি নীতি নির্ধারক না, আমি ওই পর্যায়ে চিন্তা করার যোগ্যতা সম্পন্ন নই। তা আমার কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে মনে হয় যে ঘাটতিগুলো কিন্তু অনেক সময় চোখে পড়ে, যে কোথায় কোথায় সমন্বয়হীনতাগুলো দেখা দিচ্ছে, কার নির্দেশ দেওয়ার কথা কে দিচ্ছেন, কাকে আমরা এক্সপেক্ট করছি কাকে এক্সপেক্ট করছি না, জাতীয় কমিটির হতাশা ইত্যাদি ইত্যাদিগুলো চলে আসে। কিংবা মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য যে আমি তো জানি না, এই নির্ধারণ করবে শিল্পমন্ত্রী। তো এই বিষয়গুলোতে আসলে সমন্বয়ের দরকার আছে। আমাদের পুরো সেট আপটা কিন্তু আছে, এবং এই সেট আপ নিয়ে আমরা অনেক বেশি ভালো করতে পারতাম যদি আমাদের সমন্বয়টুকু থাকতো। একজন পুরো দেশটাকে ঠিক করে দিবেন, তাও যে আমার ধারণা, যদি এই প্যান্ডেমিকে ঘরের বাইরে যাওয়ার সুযোগ থাকতো, তিনি যদি সবার সাথে যোগাযোগ রাখতে পারতেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন খালি গণভবনে সীমাবদ্ধ না থাকতে হতো, এই প্যান্ডেমিক আমরা অনেক ভালোভাবে ফেস করতে পারতাম। কিন্তু একজন নির্ভর বাংলাদেশের কতদিন? আমরা বাকিরা 17.5 কোটি 17 কোটি মানুষ কেন আছে? এটাই আমার একটা বড় হতাশার জায়গা আসলে। জি, অনুষ্ঠান শেষ করবো মঞ্জু ভাইকে দিয়ে। মঞ্জু ভাই, যে কথাটি শফিকুল ভাই আসলে হতাশার কথা বললেন, হতাশার পরেই তো আমরা আশার আলো দেখি আর কি। আশার আলো দিয়ে আমরা আসলে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমাদের সামনে কি আশার আলো রয়েছে? আশার বিষয় কি জানেন, বাংলাদেশের এই যে এগিয়ে যাওয়া, বাংলাদেশে এগিয়ে যাওয়ার পেছনে দুটা শক্তি অত্যন্ত বড় কাজ করেছে গত 12-15 বছরের। আমাদের যে অগ্রগতি, এটা কিন্তু গত 35 বছরের অগ্রগতি আর 15 বছরের অগ্রগতি প্রায় সমান সমান, কখনো কখনো সংখ্যায় বেশি মনে হয়। এটা হচ্ছে দুইটা শক্তি। একটা হচ্ছে সঠিক নেতৃত্ব, যেটা ডক্টর স্বপ্নিল বললেন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তার যে দূরদৃষ্টি, একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া। আর দ্বিতীয় হচ্ছে আমাদের মানুষের মধ্যে অদম্য সাহস, নিজেকে সহযোগিতা করার এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি যদি বলি, আমরা গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন, কিন্তু বাস্তব রূপ দিল কারা? কেবল সরকার? মোটেই না। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা নাগরিক কিন্তু তার যে দেখানো স্বপ্ন অনুযায়ী পথ চলতে শুরু করেছে। সরকারি খাত, বেসরকারি খাত, একেবারে বেসরকারি উদ্যোক্তারা যেই পরিমাণ আপনি দেখেন, আজকে আগে আমরা লেখাপড়া শেখা মানে, ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেখা মানে আমরা ধরে নিতাম যে আমার বিশেষ একটা সরকারি চাকরি না করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এখন বরং আপনি দেখেন কত সংখ্যক শিক্ষার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করে। তারা নিজেরা ব্যক্তিগত খাতে অনেকগুলো চাকরি খুঁজে নেয়, অথবা নিজেই নিজের কর্মসংস্থান করে। আজকে ব্যাচেলার্স মাস্টার্স করে গ্রামে গিয়ে মৎস্য খামার, কৃষি খামার করে আমাদের সরকারি যে কোনো চাকরি বেসরকারি চাকরির চেয়ে অনেক টাকা বেশি রোজগার করছে। আমাদের রেমিটেন্স এই যে বাইরে যাচ্ছে তারা, অর্থাৎ প্রত্যেকটা লোক যে আমি আমার নিজের পায়ের উপরে দাঁড়াবো, এইটুকু করতে সক্ষম। এই জায়গায় আমি মনে করি যেহেতু সকলেই নিজের কাজটা করতে চায়, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব দিতে চায়, আমি আহ্বান জানাবো ডক্টর স্বপ্নিলের কথাকে একটু বিস্তৃত করে, আমাদের বিশেষজ্ঞ কিন্তু আছেন, তারা কখনো কখনো অভিমান করে অথবা কখনো কখনো বিক্ষিপ্তভাবে তারা তার পরামর্শ দেন। তারা একত্রিত হয়ে একটি সমন্বিত পরিকল্পনা যদি করেন, সেই পথে যদি আমরা হাঁটতে পারি, বাংলাদেশে যেমন গত 10 বছরে খালি পায়ে, খালি গায়ে, খালি পেটে মানুষের সংখ্যা কমে গিয়েছিল প্রায় শূন্যের কোঠায়, আমরা আগামী দিনে অন্তত দেখব বাংলাদেশের প্রতিটি নাগরিকের শারীরিক, মানসিক
এবং তার আর্থিক মর্যাদা সামনের দিকে এগিয়ে জি, যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ই ভ্যালি নিউজ অন ভিউজ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।